দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ। উত্তর আফ্রিকার বুক চিরে বয়ে চলেছে এক অজানা শক্তির লহমা। মরুভূমির বালুতে মিশে গেছে রক্ত, আর পাহাড়ের গায়ে গুঁজে আছে তরবারির ছাপ। জেনাতা বারবার উপজাতির এক দল যোদ্ধা, যারা শুধু অশ্বারোহী আর তীর ধনুকে বিশ্বাস করত। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে মরক্কোর দিকে। তাদের নেতা আবদ আল হক প্রথম, যিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, বরং ছিলেন এক স্বপ্নদ্রষ্টা, যিনি দেখতে পেলেন তাদের জন্য মরক্কোর মাটিতে এক নতুন সূর্য উকি দিচ্ছে। কিন্তু সেই সূর্যের আলো ফেলার আগে তাকে ঝড়ের মুখোমুখি হতে হবে। আমরা আজকে শুনব মারিনিদ সাম্রাজ্য বা মারিনিদ সালতানাতের উত্থান পতনের কাহিনী। সে সময় মরক্কো শাসন করছিল মোয়াহিদুন খিলাফাত, এক সময় যারা সমগ্র উত্তর আফ্রিকা আর আন্দালুসে ইসলামের পতাকা উড়িয়েছিল। তারা এখন দুর্বল আর বিভক্ত। মোয়াহিদুনদের সেনাবাহিনী ক্ষয়িষ্ণু, কোষাগার ফাঁকা, আর জনগণের মনে বিদ্রোহের আগুন জ্বলছে। 1212 সালের লাস নাভাস দে তেলোসার যুদ্ধে মোয়াহিদুনরা খ্রিস্টান রাজ্যগুলোর কাছে এমন এক পরাজয় বরণ করে যে তাদের সাম্রাজ্য আর কখনো আগের মতো হয়নি। সেই পরাজয় থেকেই জন্ম নেয় এক নতুন শক্তি। আবদ আল হক আর তার বারবার যোদ্ধারা সেই সুযোগটাকেই কাজে লাগায়। তারা মোয়াহিদুনদের দুর্বলতার সুযোগ নিয়ে একে একে দখল করে নেয় মেকনেস, তাজা, রাবাত, সালে আর অবশেষে 1248 সালে ফেজ। তারপর আর কোনো বাধা থাকল না। 1269 সালে তারা দখল করে মারাকেশ, মোয়াহিদুনদের শেষ দুর্গটি। এভাবেই জন্ম নেয় মারিনিদ সালতানাত। কিন্তু ক্ষমতা দখল আর রাজ্য পরিচালনা করা দুটো আলাদা কথা। আবদ আল হক জানতেন তার সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে শুধু বল প্রয়োগ করলেই হবে না, দরকার জ্ঞান, স্থাপত্য আর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। তিনি রাজধানী করেন ফেজকে। ফেজ, যা শুধু একটি শহরই নয়, হয়ে উঠল তখন জ্ঞানের পীঠস্থান। মারিনিদরা ফেজে একের পর এক মাদ্রাসা তৈরি করলেন, আর আত্তারিন, বু ইনানিয়া, শাহরিজ। এই মাদ্রাসাগুলো শুধু শিক্ষা কেন্দ্রই ছিল না, ছিল স্থাপত্যের অপূর্ব নিদর্শন। পাথরের দেয়ালে জড়িয়ে আছে কোরআনের আয়াত, ছাদে ঝুলছে ঝাড়বাতি, আর হলঘরে গুঞ্জরিত হতো মালিকি মাযহাবের আলেমদের পাঠের শব্দ। এই মাদ্রাসাগুলো থেকে বেরিয়ে আসতেন সে সময়ের বিখ্যাত আলেম, ইতিহাসবিদ আর দার্শনিক, যাদের নাম আজও ইতিহাসের পাতায় ঝলমল করে। ইবনে বতুতা, ইবনে খালদুন, ইবনে আল কাত্তান সবাই এই মাদ্রাসাগুলোর ছাত্র বা শিক্ষক ছিলেন, অথবা এই সময়ের সমসাময়িক ছিলেন। ফেজের রাস্তা রাস্তায় বইয়ের দোকান, কলম তৈরির কারখানা আর জ্ঞানের আলোয় উদ্ভাসিত মুখ দেখা যেত। মারিনিদরা বুঝতেন তরবারি দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু সেই রাজ্য ধরে রাখতে হলে দরকার পর্যাপ্ত জ্ঞানের। কিন্তু এই শান্তির মাঝেও চলছিল ক্ষমতার লড়াই। মারিনিদ সালতানাতের প্রকৃত স্বর্ণযুগ শুরু হয় আবুল হাসান আলীর হাতে। 1331 সালে তিনি সিংহাসনে বসা এই সুলতান ছিলেন এক কিংবদন্তি। তার চেহারায় ছিল এক রাজার গাম্ভীর্য, চোখে ছিল এক বিজয়ের দৃঢ়তা, আর হৃদয়ে ছিল এক স্বপ্নদ্রষ্টার উদ্দীপনা। তার সেনাবাহিনীতে ছিল 40,000 জেনাতা অশ্বারোহী, আরব যোদ্ধা, আন্দালুসের তীরন্দাজ। এমনকি তার দেহরক্ষী বাহিনীতে ছিল আফ্রিকান, কুর্দি আর খ্রিস্টান সৈনিক। আবু আল হাসান শুধু মরক্কোই নয়, সমগ্র মাগরেব একত্রিত করার স্বপ্ন দেখতেন। তিনি চেয়েছিলেন পুনরুজ্জীবিত করতে সেই প্রাচীন মুসলিম সাম্রাজ্য, যা একসময় উত্তর আফ্রিকা আর আন্দালুসে ইসলামের পতাকা উড়িয়েছিল। 1337 সালে তিনি জয় করলেন তুলেমসেন। সেই যুদ্ধের কথা আজও ফেজের মাদ্রাসার ছাত্ররা গর্বের সাথে বলে। আবু আল হাসান নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তার ঘোড়া ছুটেছে রক্তে ভেজা ময়দানে, তার তরবারি ঝলমল করেছে রোদে, আর তার চিৎকার কেঁপে উঠেছে শত্রু সেনাবাহিনী। তুলেমসেনের পতনের পর তার সামনে আর কোনো বাধা থাকে না।
1347 সালে হাফসিদ সাম্রাজ্যকে পরাজিত করে তিনি নিজেকে ঘোষণা করলেন উত্তর আফ্রিকার সম্রাট হিসেবে। তার সাম্রাজ্য বিস্তৃত হল মরক্কো থেকে ত্রিপলি পর্যন্ত। ফেজের রাস্তায় রাস্তায় উৎসব হয়েছে, মানুষ আনন্দে কাঁদছে, আর মাদ্রাসার ছাত্ররা দোয়া করছে তাদের সুলতানের জন্য। কিন্তু এ বিশাল সাম্রাজ্য ধরে রাখা সহজ ছিল না। আরব উপজাতিরা বিদ্রোহ করল। আন্দালুসে পর্তুগিজ ক্যাস্টিলিয়ন জোটের কাছে তিনি পরাজিত হলেন 1340 সালের রিও সালাদোর যুদ্ধে। এ যুদ্ধের কথা আজও মরক্কোর মানুষ বেদনার সাথে স্মরণ করে। আবু আল হাসানের সেনাবাহিনী প্রায় জয়েরই দ্বার প্রান্তে ছিল, কিন্তু হঠাৎ করে পর্তুগিজ নৌবাহিনীর আক্রমণে তারা পিছু হটতে বাধ্য হয়। আলজেসিরাস হারালেন, আর তার স্বপ্নের সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করল। আবু আল হাসানের মৃত্যুর পর তার ছেলে আবু ইনান ফারিস ক্ষমতায় আসেন। তিনিও ছিলেন এক যোগ্য শাসক, কিন্তু তার শাসনও বেশি দিন টেকেনি। অভ্যন্তরীণ বিদ্রোহ, প্রতিপক্ষের ষড়যন্ত্র আর সেনাপতিদের ক্ষমতা লোভে মারিনিদ সালতানাত দুর্বল হতে থাকে। আবু ইনানকে হত্যা করা হয়, আর তারপর থেকে একে একে ক্ষমতায় আসেন কয়েকজন দুর্বল সুলতান। এই সুযোগে ঘনিয়ে আসে ওয়াতাসিদদের ছায়া। ওয়াতাসিদরা ছিল মারিনিদদেরই আত্মীয়, কিন্তু তারা ধীরে ধীরে উজির হিসাবে ক্ষমতা দখল করতে শুরু করে। তারা প্রথমে পর্দার পেছনে থেকে রাজ্য চালাত, তারপর ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। তারা ছিল কূটনৈতিকভাবে চতুর, সামরিকভাবে শক্তিশালী, আর মানুষের মনে জায়গা করে নেয়ার ক্ষমতাটাও রাখত। 1420 সাল থেকে 1459 সাল পর্যন্ত ওয়াতাসিদরা আসলে মরক্কোর কর্তৃত্বে ছিল, যদিও আনুষ্ঠানিকভাবে সুলতান ছিলেন মারিনিদ বংশধর আবদাল হক দ্বিতীয়। আবদাল হক দ্বিতীয় ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। তিনি বুঝতেন যে ওয়াতাসিদরা তার ক্ষমতা কেড়ে নিচ্ছে, কিন্তু তিনি সময়ের অপেক্ষা করছিলেন। 1459 সালে তিনি এক রক্তক্ষয়ী হত্যাযজ্ঞ চালিয়ে ওয়াতাসিদদের বেশিরভাগকে মেরে ফেলেন। ফেজের রাস্তায় রাস্তায় রক্ত প্রবাহিত হয়, আর আবদাল হক নিজেকে আবার ক্ষমতার শীর্ষে দেখতে পান। কিন্তু তিনি বুঝতে পারেননি মৃত্যু ক্ষমতাকে থামাতে পারে না। 1465 সাল, ফেজ শহরের বাতাসে বিদ্রোহের গন্ধ। আবদাল হক দ্বিতীয় ইহুদি উজির হারুন ইবনে বাতাসকে ক্ষমতা দিয়েছিলেন, যা ফেজের মুসলমানদের মনে ক্ষোভের জন্ম দেয়। তারা ভাবত, একজন ইহুদি কিভাবে মুসলিম রাজ্যে এত ক্ষমতাবান হতে পারে। শেষ পর্যন্ত একদিন এক ইহুদি আমলা এক শরীফ নারীকে অপমান করলে ফেজের রাস্তায় রাস্তায় সমস্ত মানুষ উত্তাল হয়ে ওঠে। তারা আবদ আল হক দ্বিতীয়কে ধরে নিয়ে যায়, তারপর তার শিরশ্ছেদ করা হয়। এক সময়ের বিশাল সাম্রাজ্যের শেষ সুলতান এভাবে নিঃশব্দে মিলিয়ে গেলেন ইতিহাসের অন্ধকারে। বিদ্রোহের পর ফেজের মসনদে বসেন শরীফ মোহাম্মদ ইবনে ইমরান, কিন্তু তার শাসনও বেশি দিন স্থায়ী হয়নি। 1471 সালে ওয়াতাসিদরা ফিরে এসে ফেজ দখল করে নেয়, আর মারিনিদ সালতানাতের অধ্যায়ের চিরসমাপ্তি ঘটে। মারিনিদ সাম্রাজ্য বা সালতানাত শেষ হয়ে গেল, কিন্তু তারা রেখে গেলেন ফেজের মাদ্রাসা, স্থাপত্য আর জ্ঞানের এক অমর উত্তরাধিকার। তাদের পতন শুধু এক রাজবংশের পতনই ছিল না, ছিল এক সতর্কবাণী। ক্ষমতার অহংকার, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর জনগণের থেকে বিচ্ছিন্ন হওয়া যে কোনো সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। আজও ফেজের প্রাচীন রাস্তায় দাঁড়িয়ে মনে হয় যেন মারিনিদদের পদধ্বনি শোনা যায়, তাদের তলোয়ারের ঝনঝনানি, মাদ্রাসার ছাত্রদের পাঠের শব্দ, আর এক সময়ের বিলাসবহুল সাম্রাজ্যের কান্না। ইতিহাস মানুষকে মৃত্যুর পরও মনে রাখে, কিন্তু মানুষ কি ইতিহাস থেকে কোনো কিছু শিখে আদতে? মারিনিদদের গল্প শেষ হলেও তাদের রেখে যাওয়া প্রশ্ন আজও অনুত্তরিত। ক্ষমতা কি মানুষকে মহৎ করে নাকি ধ্বংস করে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হয়তো জন্ম নেবে আরেক নতুন ইতিহাসের অধ্যায়।